আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে এখন রাজনীতিতে অন্যতম একটা বিতর্কের বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অনেক ছোট দল বড় দল মিলিয়ে তারা চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন। তবে বিএনপি চাচ্ছে যে বর্তমান যে বিদ্যমান পদ্ধতি আছে আসন ভিত্তিক, সেই আসন ভিত্তিতে নির্বাচন তারা চাচ্ছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একটু আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে প্রথমে জানতে চাই যে পিআর পদ্ধতির নির্বাচন আসলে কি। পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক। এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু হয় 1899 সালে। বেলজিয়াম সর্বপ্রথম এই পদ্ধতি চালু করে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 85টি দেশে বিভিন্ন পদ্ধতিতে এই পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। এবার একটু বলি পিআর পদ্ধতি নির্বাচনে আসন বন্টনটা আসলে কিভাবে হবে। ধরুন যে বাংলাদেশে যদি 300 আসন, সেক্ষেত্রে 100% ভোট হলো 300 আসন এবং প্রতি 1% ভোটে তাহলে দাঁড়াবে 3 আসন। অর্থাৎ যদি কোনো দল 1% ভোট পায় তাহলে তিনি সংসদে 3 আসন পাবেন, এবং যদি কোনো দল 50% ভোট পায় তারা সংসদে পাবে 150 আসন। যেহেতু সংখ্যাগরিষ্ঠ 151 আসন দরকার হয়, সংখ্যানুপাতিক গেলেও তাকে 51% ভোট পেতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে সুবিধাগুলো আসলে কি? বড় সুবিধা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়, অর্থাৎ প্রতিটা ভোটই কাউন্ট হয়। কারণ এই ভোটের সংখ্যানুপাতেই কিন্তু নির্ধারণ করা হয় যে সে কোন দল কতটি আসন পাচ্ছে বা কোন দল সংসদে কতটা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। অর্থাৎ যেখানে একটি ভোট পড়বে সেই ভোটটিও কাউন্ট হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সংসদে প্রতিনিধিত্ব করবার একটা সুযোগ তৈরি হয় এবং প্রত্যেকটা আসনের গুরুত্ব পায়। অর্থাৎ যে আসনেই যত ভোটই হোক সেটি কিন্তু কাউন্ট হবে। সেই কাউন্টের ফলাফলের ভিত্তিতেই একটা ফলাফল যেহেতু নির্ধারণ হবে, সেক্ষেত্রে এটা একটা দারুণ পদ্ধতি। পিআর পদ্ধতি নির্বাচনের অসুবিধাগুলো কিছুটা আছে। সেগুলো হচ্ছে যে পিআর পদ্ধতি নির্বাচন হলে স্বতন্ত্র যারা প্রার্থী আছেন তাদের জয়ী হবার সম্ভাবনা আসলে থাকে না, কারণ এখানে দলের ভোট কাউন্ট করে সেই অনুপাতে এক ধরনের আসন বিন্যাস বা আসন বন্টন করা হয়। সেক্ষেত্রে সেই সুযোগটা থাকবে না। এবং পিআর পদ্ধতির আরেক বড় একটা অসুবিধা হচ্ছে যে একক দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে, অর্থাৎ 51% ভোট না পেলে কিন্তু অন্য দলগুলো তারা কিন্তু মিলিয়ে একটা জোট করে ঝুলন্ত একটা পার্লামেন্ট গঠন হতে পারে, যে পার্লামেন্ট যে কোনো শরিকের মধ্যে যে কোনো সময় যদি কোনো দল চলে যায় সেই পার্লামেন্ট কিন্তু ভেঙে যেতে পারে, আবার নির্বাচনটা আসলে দিতে হতে পারে। এটি হলো পিআর পদ্ধতি নির্বাচনের একটা অন্যতম প্রধান সমস্যা। বিএনপি পিআর পদ্ধতি নির্বাচনে রাজি হচ্ছে না কেন, তার একটা বিশ্লেষণ করি। সেটি আমার ব্যক্তিগত আসলে বিশ্লেষণ। সেটি হচ্ছে যে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা চালু আছে আসন ভিত্তিক, এটাকে আমরা ফার্স্ট পোস্ট দ্য পাস্ট বলে, অর্থাৎ এফপিটিপি। যে কোনো এক আসনে সবচেয়ে যিনি বেশি ভোট পাবেন তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই পদ্ধতি নির্বাচনে বিএনপির এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে 220 থেকে 240 আসন পেতে পারে। এটি হয়তো কম বেশি সংখ্যা হতে পারে। অন্যান্য দল যারা আছে, জামাত ইসলামী, তারপরে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, তারাও বিভিন্নভাবে আসন পাবে। হয়তো জামাত 20 থেকে 40 বা এরকম আসন পেতে পারে, হয় কম বেশি হতে পারে। কিন্তু বিএনপি মোটা দাগে 220-এর বেশি আসন পাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি সেক্ষেত্রে সরকার গঠন করতেও তাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি আমরা পিআর পদ্ধতি নির্বাচনে আসি, পিআর পদ্ধতি নির্বাচনে এলে আমরা যতটুকু ধারণা করছি, বিএনপি যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির সমর্থন 40 থেকে 47% পর্যন্ত হতে পারে, কিন্তু সেটা কখনোই 51% হবে না। 51% একক দল কোনো বাংলাদেশে এখন পর্যন্ত সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে না বা মনে করা হচ্ছে না। বিএনপি যদি 47% ভোট পায় তাহলে তাদের আসন দাঁড়াবে হচ্ছে 141টি, অর্থাৎ 151 হতে তারা 10টি আসন কম থাকবে। তারা যদিও সংখ্যানুপাতে এগিয়ে থাকবে, ঝুঁকিটা কোন জায়গায় একটু বলছি। সেটি হচ্ছে যে বাকি যে 53% ভোট, এই 53% ভোটের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি অ্যালায়েন্স করে, তারা সবাই যদি এক ছাতার নিচে আসে, তাহলে কিন্তু তারা সংখ্যানুপাতে অনুসারে একটা জোট সরকার গঠন করতে পারবে। যদি বিএনপি অন্য কোনো শরিক দলকে সঙ্গে নিয়ে তাদের 51% পার করতে পারে সেটা একটা বিষয়, কিন্তু এককভাবে ক্ষমতায় যাওয়ার যে ঝুঁকি সেটি কিন্তু বিএনপির তৈরি হবে। এবং সে কারণেই বিএনপি কিন্তু পিআর পদ্ধতি নির্বাচনে এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। অনেকেই বলবেন যে
100% ভোট কিভাবে হয়, আওয়ামী লীগের ভোট তো আসলে এখানে আছে। একটি বিষয় বলি, এই সংখ্যানুপাতে নির্বাচনে কোনো দল আসুক না আসুক, যদি 100টা ভোট পড়ে সারা বাংলাদেশে, সেটারও কিন্তু সংখ্যানুপাতিক হবে, অর্থাৎ 100টা ভোটের মধ্যে যদি বিএনপি 47টা পায় তাহলে তাদের হবে 47%। অনেকেই যদি বলে যে আওয়ামী লীগকে কেন বাদ দিচ্ছি, আমার যতটুকু ধারণা হচ্ছে যে এই সামনে নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেওয়ার সম্ভাবনা খুব কম। তাদের বিভিন্ন হয়তো প্রেক্ষাপট, আইন, আদালত বিভিন্ন কারণে তাদেরকে নাও আসতে দিতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, সেক্ষেত্রেও আওয়ামী লীগের সংখ্যানুপাতে নির্বাচনে কিছুটা সুবিধা হবে, এই কারণে যে আওয়ামী লীগের গত 15 বছরের শাসনের কথা বলি না কেন, নির্বাচনের কথা বলি না কেন, অনেক সমালোচনা আছে, তাদের ভোট অনেকটা কমে গেছে, এটা নিঃসন্দেহে। আসন ভিত্তিক নির্বাচন দিলে হয়তো তারা 50টা আসন পাবে না, হয়তো 20-30টা আসন পেতে পারে, আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু যদি সংখ্যানুপাতে নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশে এখনো 20-25% আওয়ামী লীগের সমর্থক, যারা কট্টর সমর্থক তারা আছে, সেটি আওয়ামী লীগ যে কাজই করুক তারা সেই সমর্থন দিয়ে যাবে। অর্থাৎ যদি আওয়ামী লীগ 20-25% ভোট পায় তাহলে কিন্তু তাদের আসন গিয়ে দাঁড়াবে 75টি। প্রত্যেকটা বিষয় আসলে আমার নিজস্ব অ্যানালাইসিস, আমি কোনো মত পথ বা কারো পক্ষে বিপক্ষে কথা বলি নাই। আমার যতটুকু অ্যানালাইসিস, এটা একটা সম্ভাব্য চিত্র আমি তুলে ধরেছি। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, না লাগলে সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।